আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দুইটা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। সম্প্রতি দুইটা গ্যাজেট প্রকাশ হয়েছে। একটা হচ্ছে সচিবালয় সম্পর্কিত আর একটা হচ্ছে এনবিআর সম্পর্কিত। তো তারই পরিপ্রেক্ষিতে সচিবালয় আন্দোলন কর্মসূচি দিয়েছে এবং এনবিআর দিয়েছে কর্মবিরতি। তো সচিবালয়ের যে গ্যাজেটটা প্রকাশ হয়েছে এটা সবার অবগতির জন্য আমি একটু জানাতে চাই। সেইটা হচ্ছে সচিবালয়ের বা প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা কর্মচারী যদি একে অপরকে বা অন্য কাউকে কাজ হতে বিরত থাকতে উস্কানি দেয় এবং কাজ হতে বাধা প্রদান করে এবং এককভাবে এবং সমভাবে কাজে অনুপস্থিতি থাকে, তাদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ পানিশমেন্টের ব্যবস্থা করেছে। এবং যদি এই ধরনের কার্যক্রম পরিলক্ষিত হয় তাদেরকে নোটিশ প্রদান করা হবে। উক্ত নোটিশ প্রাপ্তির 7 দিনের মধ্যে তারা এর জবাবদিহিতা প্রদান করতে হবে এবং জবাবদিহিতায় সন্তুষ্ট না হলে নিয়োগকারী কর্তৃপক্ষ তখন তাদেরকে যেই শাস্তির বিধান প্রণয়ন করেছে সেটা হচ্ছে চাকরি থেকে বরখাস্ত এক, দ্বিতীয়ত হচ্ছে অব্যাহতি, তৃতীয়ত হচ্ছে চাকরির বেতনের গ্রেড কমিয়ে নিয়ে আসা। উক্ত শাস্তির বিপরীতে 30 কর্মদিবসের মধ্যে ওনারা আবার আপিল করতে পারবেন এবং আপিলে যদি ওনাদের পক্ষে না আসে রায় তখন তারা আবার রাষ্ট্রপতি বরাবর তার আবার আবেদন করতে পারবেন। তো এখন প্রশ্ন হচ্ছে, সচিবালয় হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থার প্রাণকেন্দ্র হচ্ছে সচিবালয়, এটা বলার অপেক্ষা রাখে না। এখন ভাই আপনি দেশের সর্বোচ্চ প্রশাসন ব্যবস্থায় বসে থেকে আপনি অন্যের বিচার আচার করবেন। আপনি গ্রামে কেউ অন্যায় করলে তারও তো একটা সালিশে একটা পানিশমেন্ট হয়, অথবা প্রাইভেট সেক্টর যখন আমরা কেউ জব করি তখন আমাদেরও তো বেতন ডিডাকশনের ফাংশন আছে, তারপর চাকরি যাওয়ার স্কোপ আছে, আমাদের তো বিধান আছে। তো আপনারা সরকারি চাকরি করবেন, আপনাদের উপর এই ধরনের নিষেধাজ্ঞা বা এই ধরনের শাস্তির বিধান কেন রাখা হবে না? এটা আমার বোধগম্য নয়। এটা আমার জাতির কাছে প্রশ্ন থাকে। দ্বিতীয়ত হচ্ছে এনবিআরে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, যেটা আমরা বলি, বাংলাদেশের যত টাকা বাজেট হয় তার 60% আদায় করে থাকে এনবিআর। কিন্তু এনবিআর সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে পারে না। দুর্বল এবং দুর্নীতিগ্রস্ত যদি কোনো সংস্থা বলতে যায় এটা এনবিআরকে বলতে হবে। সেই এনবিআরকে ঢেলে সাজানোর জন্য নতুন গ্যাজেট প্রকাশ করা হচ্ছে। সেই গ্যাজেটটি হচ্ছে দুইটাকে, একটা হচ্ছে রাজস্ব নীতি আর একটা হচ্ছে রাজস্ব ব্যবস্থাপনা। বর্তমানে যেই প্রক্রিয়া কাজ চলমান আছে সেটা হচ্ছে রাজস্ব ব্যবস্থাপনা এবং নীতি একই ব্যক্তির উপর অর্পিত। আমি যদি উদাহরণস্বরূপ বলতে চাই, কোনো করদাতার উপর যদি 1 লক্ষ টাকা কর ধার্য হয়ে থাকে তাহলে কর ধার্যটা হলো কিসের নীতি, এবং সে যে টাকাটা দিবে, করটাতে দিবে, এই কার্যক্রমটা করে থাকে ব্যবস্থাপনা। তাহলে আদায়কারী কর্তৃপক্ষ হচ্ছে ব্যবস্থাপনা। 1 লক্ষ টাকা ধার্য করলো কে? নীতি। এখন যিনি নীতি প্রণয়ন করছেন উনিই ব্যবস্থাপনা, মানে যিনি বলছেন যে 1 লক্ষ টাকা তিনি আবার আদায় করেন। এখন 1 লক্ষ টাকা ওই করদাতা যদি দেয় এবং সে আদায়কারী কর্তৃপক্ষের সাথে নেগোসিয়েশনে যেতে পারে, 1 লক্ষ টাকা দেওয়ার জন্য সে নেগোসিয়েশনে যাওয়ার তার অপশন আছে। কারণ ওই ব্যবস্থাপনাকে বা যে আদায়কারী কর্মকর্তাকে, তার বসকে, নীতি তো ওনারাই,
যখন এটা বিকেন্দ্রীকরণ করা হয়ে যাচ্ছে, তখন এটা নীতি কি করবে? সুপারভিশন করবে। কাকে? ব্যবস্থাপনাকে। যে আপনি কি তার কাছ থেকে 1,00,000 টাকা কর আদায় করেছিলেন, বা ওই কোম্পানির কাছ থেকে কি 1,00,000 টাকা কর আদায় করেছিলেন? কেন করেন নাই? কবে করবেন? কী ধরনের পেপারস আছে, বা কেন করেন? এই ধরনের জবাবদিহিতা করতে হবে কাকে? ব্যবস্থাপনাকে করতে হবে, নীতির কাছে। যে কারণে ওনারা এটা করতে চাচ্ছেন না, যার ফলশ্রুতিতে কলমবিরতি নামে আমাদের একটা আন্দোলন কর্মসূচি ওনাদের চালাচ্ছেন। আমি অনেক কর্মসূচির নাম শুনেছি, কিন্তু কলমবিরতি কর্মসূচি আমি প্রথম শুনছি, যদি আমার বয়স কম। বাট এই কলমবিরতি তাদের উদ্দেশ্য দুষ্ট, ভালো উদ্দেশ্য নয়। কারণ ওনারা চাচ্ছে না এটাকে বিকেন্দ্রীকরণ না হলে ওনাদের জবাবদিহিতা বেড়ে যাক, আমাদের ইনকাম কমে যাক, এবং তাদের সীমিত কাজের পরিধি ব্যাপক হলেও ফিনান্সিয়ালভাবে তাদের কার্যক্রমটা সীমিত হয়ে যাবে। যে কারণে ওনারা চাচ্ছেন না, এবং ওনারা এটাও চাচ্ছেন না যে নীতিতে যারা নিয়োগ পাবেন তারা যেন প্রশাসন ক্যাডারে না হয়ে ওনাদের কর্মকর্তাদের মধ্যেই যেন প্রমোশন দিয়ে নীতিতে ট্রান্সফার করা হয়। এইটাও ওনাদের আরও একটা দাবি। অপরদিকে সচিবালয় চাচ্ছে যে চুক্তিভিত্তিক যে নিয়োগ আমরা দিয়ে থাকি সরকার, যারা বিশেষ বিষয়ে দক্ষ কিন্তু চাকরির মেয়াদ চলে গেছে, এই ধরনের লোকগুলোকে